হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি, আরআরবি, এনটিপিসি এবং ডাব্লিউবিপি যে আমরা জিকে প্র্যাকটিস শুরু করছি, তার আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ওকে, চেষ্টা করছি আমি প্রতিদিন সকাল 9টার সময় এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ করার, এবং এর সাথে সাথে আমরা যে 90 ডে চ্যালেঞ্জের একটা যে ক্লাস শুরু করছি জিকের, পুরো জিকেটা আমরা কভার করবো 90 দিনের মধ্যে, মূলত ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কে ফোকাস করে। সেটারও কিন্তু ক্লাস শিডিউলটা আমরা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু সেটা জানতে পারবেন। ওকে, তো চলুন আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নখানে কি আছে দেখুন, যে কোন রাজ্যে ভারত সরকার জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, দেখুন এটা মানে প্রপোজাল একটা, যে জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। যদি এটা স্থাপন করা হয় তাহলে এটা পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে, যার আউটপুট হবে প্রায় 9,900 মেগাওয়াট। ওকে, এই মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সব থেকে বেশি কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। ওকে, এবং এটা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্যে? অপশনগুলো দেখুন, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের অপশন এ, মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র রাজ্যের রত্নাগিরি যে ডিস্ট্রিক্ট আছে, সেই রত্নাগিরি ডিস্ট্রিক্টের জয়িতাপুর নামক স্থানে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা স্থাপন করার প্রপোজাল দেওয়া হয়েছে কিন্তু। ওকে, তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ 78তম 2024, যেটা বলা হচ্ছে যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নশিপ পরাজিত করেছে কাকে? কাকে পরাজিত করেছে? ফার্স্ট অফ অল জানতে হবে যে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। না, সন্তোষ ট্রফি কিন্তু আমাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ওকে, সন্তোষ ট্রফি আমাদের ফুটবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত, এবং এটা হচ্ছে 78তম। 2024 সালের ডিসেম্বর মাসে এর ফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল। সারা পৃথিবী মানে সারা ভারতের যে স্টেট লেভেলের যে ফুটবল গুলো হয়, সেখানে তাদের একটা মানে চ্যাম্পিয়নশিপ এটা। তো সেই ডিসেম্বর মাসে এটা অনুষ্ঠিত মানে ফাইনালটা, সেখানে পশ্চিমবঙ্গ বিজেতা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ জয়লাভ করেছে, এবং সে টানা 33 বার কিন্তু, যেটা এটা যে জয়লাভ করেছে পশ্চিমবঙ্গ, ওকে 33 বার, সেটা রেকর্ড কিন্তু। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে কাকে পরাজিত করেছিল কিন্তু, দিল্লি, মুম্বাই, গোয়া নাকি কেরালা? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর অপশন ডি, কেরালা। কেরালাকে সে পরাজিত করে 78তম যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নশিপে সেটা কিন্তু বিজয়ী হয়েছে পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। মনে রাখতে হবে কিন্তু এটা, যে সন্তোষ ট্রফি কিসের সঙ্গে যুক্ত, কে এবারে মানে মানে রিসেন্ট আপনার 2024 সালে 2025টা তো অনুষ্ঠিত হবে সেই ডিসেম্বর মাসে। 2024-এর চ্যাম্পিয়নশিপ মানে কে চ্যাম্পিয়ন হয়েছে, না পশ্চিমবঙ্গ হয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ওকে, নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের 2025 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? দেখুন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সবথেকে বড় একটা স্পোর্টস ইভেন্টের কিন্তু অ্যাওয়ার্ড। ওকে, ক্লিয়ার? তো 2025 সালে কোন ব্যক্তি পেয়েছেন কিন্তু। ওকে, এখানে দেখুন অপশনগুলো আছে, ডি গুকেশ দাবা, অঙ্কিতা রায়না টেনিস, মনু ভাকের শুটিং এর সঙ্গে যুক্ত, নাকি প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স। মূলত আপনাদের এক্সামের সময় কিন্তু এই ডান দিকের এই যে ক্যাটাগরি গুলো কোন কোন ক্যাটাগরির সঙ্গে যুক্ত, এগুলো অনেক সময় দেওয়া থাকে না, কিন্তু আমি এটা এখানে উল্লেখ করেছি এই কারণে, কারণ প্রশ্নটা অন্যরকম ভাবেও আসতে পারে। আপনাকে সরাসরি এই প্রশ্নটা করবে না যে কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে, হয়তো বলে যাবে যে ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত, এইভাবে জানতে চাইবে কিন্তু। ওকে, তো 2025 সালে যে ব্যক্তি মেজর ধ্যান, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে যে আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা পেয়েছেন, তিনি হচ্ছেন কিন্তু অঙ্কিতা রায়না। অপশন বি দ্য রাইট আনসার। ওকে, ইনি টেনিস খেলার সঙ্গে যুক্ত। ইনি ছাড়াও আরো পেয়েছেন আমাদের নীরজ চোপড়া, যে ওই জ্যাভলিন থ্রো অ্যাথলেটিক্স। এছাড়া পেয়েছেন আমাদের কি নাম, মীরাবাই চানু, যিনি ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত, এবং আর প্রজ্ঞানন্দ, যিনি চেস বা দাবা খেলার সঙ্গে যুক্ত। এই চারজন কিন্তু 2025 সালে আপনার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে। তাদের ক্যাটাগরি গুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাকি যেগুলো আছে দেখুন, এই যে ডি গুকেশ রিসেন্টলি ট্রেন্ডিং এর মধ্যে আছে, তিনি কিন্তু মানে ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু, মানে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে, যেটা নরওয়েতে অনুষ্ঠিত হলো, ডি গুকেশ। ওকে, ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত, মনু ভাকের শুটিং এর সঙ্গে যুক্ত, প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স, ইনারা কিন্তু পেয়েছিলেন 2024 সালে। অনেক সময় প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন, এবং সাধারণত এই ডি গুকেশ যেহেতু এখন ট্রেন্ডিং এর মধ্যে আছে, তাই এটা কিন্তু মানে পরীক্ষায় আসার সম্ভাবনাটা কিন্তু বেশি, অতএব সেই ব্যাপারটা একটু বেশি খেয়াল রাখবেন কিন্তু। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোন শব্দটি অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছে? 2024 সালের
সেরা শব্দ হিসেবে অক্সফোর্ড ডিকশনারি কোন শব্দটাকে কিন্তু চয়ন করেছে? অপশনগুলো কি কি দিয়েছেন? ডাম্পস্টার, হিটডোম, ব্রেন রট নাকি নিউরোস্পাইসি? দেখুন 2024 সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে কিন্তু ব্রেন রট। এই ব্রেন রট জিনিসটা কি সেটা বলছি। দেখুন কন্টিনিউয়াসলি এই যে আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের ইন্টারনেট ইউজ করছি, আমরা মানে ইন্টারনেট আমরা ইউজ করছি, মোবাইল ফোন বা বিভিন্ন হয়তো ডেস্কটপে আমরা যে ইউজ করছি, এর ফলে কি হয় আমাদের মানে ব্রেনের কন্টিনিউয়াস যে ডোপামিন যে লেভেলটা, ডোপামিন রেজিস্ট্যান্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে আমরা কিন্তু হার্ড ওয়ার্ক খুব একটা করতে পারছি না কিন্তু। ওকে ক্লিয়ার? আমাদের অ্যাটেনশন স্পেনটা কমে গেছে। আপনারা দেখবেন যে আমাদের মানুষের যদি আমরা হিস্ট্রি দেখি, আগে মানুষ টাইম পাস করার জন্য উপন্যাস পড়তো। একটা উপন্যাস পড়তে হয়তো কার 2 থেকে 3 মাস লেগে যেত সময়। ওকে, ততটা তার টাইম স্পেন্ড ছিল। পরে সেটা ছোট গল্পে চলে এলো, হয়তো মানে গল্পে চলে এলো, যেটা পড়তে হয়তো 7-8 দিন সময় লাগতো। তারপরে এলো নাটক, কিন্তু থিয়েটার, যেখানে হয়তো কোনো একদিন কোনো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা নির্দিষ্ট টাইমে আমরা সেই থিয়েটারটা দেখতাম। তারপরে এলো কি আমাদের মুভি, সিনেমা এলো কিন্তু। ওকে, সেখানে টাইম স্পেন্ডটা দেখুন প্রথমে 3.5 ঘন্টা সিনেমা হতো, তারপরে ধীরে ধীরে কমে 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 এখন 2 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা হয়েছে। তারপরে কিন্তু এসেছে কি বলতো আমাদের ছোট ছোট কিন্তু আমাদের ওয়েব সিরিজ এসেছে কিন্তু। ওকে, বা সিরিয়াল, টিভি সিরিয়াল এসেছে, যেগুলো ধর খুব 30 মিনিট 40 মিনিটের টাইম স্পেন্ড ছিল। তারপরে আমাদের এলো কি বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও, 15-20 মিনিট আমাদের টাইম স্পেন্ড ছিল। এখন বর্তমানে শর্টস, রিল এগুলো এসেছে কিন্তু। এগুলোতে আমাদের কি হয়েছে 15 সেকেন্ড 30 সেকেন্ডের বেশি আমরা আমাদের অ্যাটেনশনটা ধরে রাখতেই পারছি না কিন্তু। ওকে, অ্যাটেনশন স্পেন কমে যাচ্ছে কিন্তু। কেন হচ্ছে না? আমাদের ওই যে ডোপামিন রেশন তৈরি হচ্ছে বলে আমাদের ব্রেন কিন্তু যে আমরা যে একটা হার্ড ওয়ার্ক করবো এই ক্যাপাবিলিটি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে বর্তমান সময়ে কিন্তু সফল হওয়া আগের তুলনায় অনেক বেশি সহজ। এখন হয়তো আপনি দেখতে পাবেন যে কম্পিটিশনটা অনেক বেশি, যে এতজন 10 লক্ষ 20 লক্ষ 25 লক্ষ ছেলে অ্যাপ্লাই করেছে, কিন্তু প্রকৃত শিক্ষার্থী কিন্তু থাকে মাত্র 5%। আপনি যদি 5% সঙ্গে কম্পিটিশন করতে পারেন এবং নিজেকে ডেডিকেশনের সঙ্গে যদি এই 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 যে লম্বা সময়টা যদি আপনি নিজেকে দিতে পারেন, ওকে, তাহলে আপনি সফল হবেন, এটা গ্যারান্টি কিন্তু। ওকে ক্লিয়ার? আমরা এই 90 দিনের চ্যালেঞ্জটা শুরু করছি, সম্ভবত আগামীকাল থেকেই আপনারা ক্লাসটা পেয়ে যাবেন সেটার। ওকে, তো তারপরেই কিন্তু ওই কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা একটা পুরো 1 বছর একটা কম্বাইন্ড এর কোর্স করবো, যেখানে ওই কোর্সটা এবং ওই কোর্সটা আপনারা যখন পাবেন পুরো 1 বছরে নিজেকে এতটাই তুখরভাবে প্রস্তুত করতে পারবেন, আপনি রাজ্য স্তরের বা হয়তো কেন্দ্র স্তরের সমস্ত চাকরির পরীক্ষায় আপনি নিজেকে কোয়ালিফাই করার জন্য যোগ্য করে তুলবেন কিন্তু। সমস্ত কিছু আপনি ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন কিন্তু। ওকে ক্লিয়ার? আসলে আপনাকে বুঝতে হবে যে আমার অ্যাটেনশন স্প্যানটা যেন আমি বাড়াতে পারি কিন্তু। ওকে ক্লিয়ার? তো সেই কারণে এই ব্রেন রট যে শব্দটা আছে, এই ব্রেন রট শব্দটা হচ্ছে কিন্তু 2024 সালের আমাদের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন আমাদের বলা হয়েছে কি, যে সম্প্রতি খবরে থাকা লোনার হ্রদ কোন রাজ্যের অন্তর্গত? ওকে, লোনার হ্রদ, লোনার হ্রদ কোন রাজ্যের অন্তর্গত? অপশনটা বলে নিই, তারপরে কেন খবরে আছে না আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু। অপশন দেখছেন মহারাষ্ট্র, ওড়িশা, গুজরাট এবং কেরালা। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর অপশন এ, মহারাষ্ট্র। লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। দেখুন লোনার হ্রদ হচ্ছে কি কিসে তৈরি হয়েছে না, উল্কাপাতের ফলে। উল্কাপাতের ফলে কিন্তু আপনার লোনার হ্রদটা তৈরি হয়েছে। ওকে, এবং পৃথিবীর একমাত্র হ্রদ যেটা কিন্তু উল্কাপাতের ফলে তৈরি হয়েছে, এবং এই কারণে মহারাষ্ট্র সরকার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য এটা অ্যাপিল করেছিল কিন্তু। সেই কারণে লোনার হ্রদ কিন্তু আমার সম্প্রতি খবরের মধ্যে আছে। অপশন এ, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের, যে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন বা অধিনায়ক কে? মিতালি রাজ, অঞ্জু মিশ্র, শশী গুপ্তা নাকি হরমনপ্রীত কর? আপনারা কম বেশি ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সকলেই জানেন। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের অপশন ডি, হরমনপ্রীত কর। ইনি কিন্তু মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে বর্তমানে আছেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? দেখুন ভারতের সব থেকে বৃহত্তম হিমবাহ হচ্ছে কিন্তু সিয়াচেন হিমবাহ। প্রশ্নটা হচ্ছে এইটা আমাদের কোন পর্বত শ্রেণীতে এটা অবস্থিত? হিমালয়ান রেঞ্জ, পামির রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ নাকি পীর পাঞ্জাল রেঞ্জ? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর অপশন সি, কারাকোরাম রেঞ্জের মধ্যে কিন্তু সিয়াচেন হিমবাহটা অবস্থিত। এবার দেখুন তাহলে প্রশ্ন আসবে, তাহলে হিমালয়ান রেঞ্জের মধ্যে কি কোনো হিমবাহ নেই? অবশ্যই হিমবাহ আছে। দুটি গুরুত্বপূর্ণ হিমবাহ আছে, একটা হচ্ছে গঙ্গোত্রী যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, একটা যমুনেত্রী যেখান থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে কিন্তু। তাহলে গঙ্গোত্রী এবং যমুনেত্রী এই যে দুটো হিমবাহ, এই দুটো হিমবাহ কিন্তু হিমালয়ান রেঞ্জের সঙ্গে কিন্তু যুক্ত। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের স্পষ্টটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কারাকোরাম রেঞ্জ। দেখুন এগুলো কিন্তু মনে রাখবেন, আমরা এগুলো প্রশ্নগুলো কিন্তু খুব মানে রিসার্চ করে প্রশ্নগুলো তৈরি করছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও নিয়েছি এবং তার সাথে কারেন্ট কিছু জিনিসকে মিক্স আপ করে
বর্তমান সময়ের পরীক্ষায় আসা যেতে উপযোগী সেই জাতীয় প্রশ্ন আমরা তৈরি করেছি। 8 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে এখানে, যে এলব্রুজ এবং জাগ্রসের মধ্যে কোনটি অবস্থিত? এলব্রুজ এবং জাগ্রস দুটি পর্বত কিন্তু, ওকে, এর মাঝখানে কোনটি অবস্থিত? আরবের মালভূমি, তিব্বতের মালভূমি, আনাটোলিয়া মালভূমি নাকি ইরানের মালভূমি? গুরুত্বপূর্ণ কিন্তু, ওকে, প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের অপশন ডি, ইরানের মালভূমি এলব্রুজ এবং জাগ্রস নামক দুটি পর্বতের মাঝখানে অবস্থিত। ওকে, দুটি পর্বত আছে, দুটি পর্বত, তার মাঝখানে ইরানের মালভূমিটি অবস্থিত। ওকে, তাহলে অপশন ডি ইরানের মালভূমি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের, জেনসেন কি? জেনসেম কি? দেখুন, জেনসেম কি? অসমবাসীদের বেশ বা পোশাক, মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান, মিজো রমণীদের উপজাতীয় পরিধান নাকি মণিপুরী স্ত্রীলোকেদের উপজাতীয় একটি পরিধান? ওকে, বিভিন্ন আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য আছে নাকি, সেখানে আমরা বিভিন্ন কালচারালগত, বিভিন্ন আমাদের রিজিওনালগত কিন্তু আমরা পোশাক পরিচ্ছদ, আমাদের বিভিন্ন রীতিনীতি সেগুলো আমরা মেনটেন করে থাকি। তো এই জেনসেম এক রকমের পোশাক, যে পোশাকটা কিন্তু পরিধান করে মেঘালয়ের স্ত্রীলোক, তাহলে মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় একটি পরিধান জেনসেম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নর্থ ইস্টে বর্তমান সময়ে নর্থ ইস্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নের সম্ভাবনা বেশি, আমি ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বলছি। ওকে, সেই নর্থ ইস্ট নিয়ে কিন্তু আমাদের একটু বেশি বিভিন্ন রকমের প্রশ্ন সম্পর্কে বেশি ওয়াকিবল থাকতে হবে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, ওয়াঘা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? রিসেন্টলি অপারেশন সিন্দুরের সময় ওয়াঘা সীমান্ত চেকপোস্টকে ক্লোজ করা হয়েছিল। ওকে, সেই সীমান্ত চেকপোস্টটা কোন সীমান্তে অবস্থিত? আমরা সকলেই জানি, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দো পাক বর্ডার। ওকে, ওয়াঘা সীমান্ত ক্লিয়ার। বাকি যেগুলো আছে দেখুন, ইন্দো নেপাল বর্ডারের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা মানে ভিজিবল কোনো লাইন নেই, কিন্তু কিছু জিওগ্রাফিক্যাল কিছু লাইনসে কিন্তু এর সীমারেখা বলে ধরা হয়, যেমন কালী নদী যেটা আছে সেটা। ইন্দো বাংলাদেশ বর্ডারের যেটা আছে সেখানে চেকপোস্ট, সেটাকে বলি আমরা 3 বিঘা করিডোর। কি বলি আমরা? 3 বিঘা করিডোর। এটা আপনারা সকলেই জানেন কিন্তু 3 বিঘা করিডোর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে ইন্দো বাংলাদেশ বর্ডার। ওকে, 3 বিঘা করিডোর। এবার দেখুন এই যে অংশটা, অপশন ডি ইন্দো শ্রীলঙ্কার সামুদ্রিক বর্ডার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্দো শ্রীলঙ্কান সামুদ্রিক বর্ডারের মধ্যে যে চেকপোস্ট আছে তাকে বলা হয় কিন্তু অ্যাডামাস ব্রিজ। এটা মনে রাখবেন, কি বলা হয়? অ্যাডামাস ব্রিজ। এটা অনেক সময় পরীক্ষায় আসে। দেখুন আমাদের কাছে মানে ক্লাসে আমরা কিন্তু শুধু একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমরা আপনাকে এই সেই প্রশ্নের সঙ্গে অন্যান্য যে অপশনগুলো থাকবে সেখান থেকে কি কি রকমের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো আলোচনা করব কিন্তু। তো অপশন ডি যেটা আছে ইন্দো শ্রীলঙ্কান সামুদ্রিক বর্ডারের মধ্যে যে চেকপোস্ট সেটাকে আমরা বলি কিন্তু অ্যাডামাস ব্রিজ। অনেক সময় প্রশ্ন আছে অ্যাডামাস ব্রিজটি কোন দুটি দেশের মানে সামুদ্রিক বর্ডার হিসেবে কাজ করে? না, ইন্দো শ্রীলঙ্কার, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। আমাদের প্রশ্ন ছিল ওয়াঘা সীমান্ত, তার সঠিক উত্তর হবে কিন্তু ইন্দো পাক বর্ডার। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে কোথায়? দেখুন অপসূর এবং অনুসূর এই দুটো অবস্থান নিয়ে কিন্তু আমাদের কম বেশি সকলেরই কনফিউশন থাকে, সেটা আজকে দূর করে দিই আপনাদের। এই হচ্ছে ধরুন সূর্য। ওকে, এই হচ্ছে আমাদের সূর্য। এই সূর্যকে কিন্তু পৃথিবী কিন্তু পরিবহন করে একটা ডিম্বাকৃতি উপবৃত্তাকার কক্ষপথে। ওকে, তো যখন সূর্য মানে পৃথিবীর সব থেকে কাছে থাকে, যখন এই যে অবস্থানটা বলা হয়, যখন পৃথিবীর মূলত আপনার জাস্ট এ মিনিট, মূলত এই যে জায়গায় যখন থাকে সেটা হচ্ছে কিন্তু 4ঠা জুলাই, এটাকে বলা হয় 4th জুলাই। ওকে, আর সব থেকে দূরে এই জায়গায় যখন থাকে সেই ডেটটা হচ্ছে কিন্তু আমাদের 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি হচ্ছে এখানে থাকে। ওকে, তো দূরত্ব কিন্তু সব থেকে কম থাকে কিন্তু এখানে কিন্তু। ওকে, এখানে ডিস্টেন্সটা সব থেকে কম থাকে 4th জুলাই, যেটাকে আমরা বলি অপসূর বা অ্যাফেলিয়ন বলা হয় কিন্তু। আর 3rd জানুয়ারি এখান থেকে ডিস্টেন্সটা কিন্তু সব থেকে বেশি থাকে। ওকে, যে শীতকালে হয় সেটাকে বলা হয় পেরিহেলিয়ন বা অনুসূর অবস্থান। তাহলে অপসূর অনুসূর অবস্থানটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে অপসূর অবস্থান ঘটে থাকে কখন? না, অপশন এ 4ঠা জুলাই ইজ দ্য রাইট আনসার। ওকে, এটাকে ইংরেজিতে মনে রাখবেন অ্যাফেলিয়ন বলা হয়। অপসূরকে বলা হয় অ্যাফেলিয়ন এবং অনুসূরকে বলা হয় পেরিহেলিয়ন। ওকে, তো অনেক সময় প্রশ্ন সেভাবেও আসতে পারে। পরের প্রশ্ন আমরা চলে যাই, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? সংবিধানের কত নম্বর ধারায় সেটা বলা হয়েছে যে তার মৌলিক অধিকার রক্ষার জন্য সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? 5 নম্বর ধারা, 226, 32 নম্বর নাকি 356 ধারা? এর মধ্যে 356 ধারার সঙ্গে আমরা সকলেই পরিচিত, এটা রাষ্ট্রপতি শাসনের সঙ্গে সম্পর্কিত। ওকে, এবং 5 নম্বর ধারা এটা কিন্তু যুক্ত আছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্বের সঙ্গে যুক্ত আছে। 226 নম্বর ধারা এটা কিন্তু কথা বলে
এই 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট কোনো লেখো বা রিট জারি করতে পারে। ওকে, আর এই 32 নম্বর যে ধারা আছে, এই 32 নম্বর ধারা দিয়ে কিন্তু মানে ধারাতে একজন ব্যক্তি বা কোনো ভারতীয় নাগরিক মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। ওকে, তাই 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন বলা আছে সংবিধানের 25 নম্বর ধারায় কোনটি দেওয়া আছে। দেখুন, সংবিধানের 25 নম্বর ধারা, এটা কিন্তু মৌলিক অধিকারের যে ধারাগুলো আছে সেখানের মধ্যে পড়ে। এর মধ্যে 25 নম্বর ধারায় কোনটি দেওয়া আছে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 25 নম্বর ধারায় দেওয়া হয়েছে ধর্মীয় রক্ষার অধিকার, কিন্তু অপশন সি ইজ আ রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন কি বলে যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোথার মধ্যে চলিত, কোন দুটি স্টেশনের মধ্যে চালিত হয়েছিল প্রথম ইলেকট্রিক ট্রেন বা বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোন দুটি স্টেশনের মধ্যে চলেছিল? হাওড়া ব্যান্ডেল, মুম্বাই ভিটি। এই ভিটির ফুল ফর্ম হচ্ছে কিন্তু ভিক্টোরিয়া টার্মিনাস, যার বর্তমান নাম হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। ওকে, মুম্বাই ভিটি ও পুলার মধ্যে, দিল্লি আগ্রার মধ্যে নাকি মুম্বাই মাদ্রাজের মধ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর অপশন বি, মুম্বাই ভিটি। মুম্বাই ভিটির ফুল ফর্ম কি? মুম্বাই, ওটা মুম্বাই অ্যাকচুয়ালি তখন নাম ছিল বোম্বাই ভিটি, অর্থাৎ বোম্বাই ভিক্টোরিয়া টার্মিনাস, যার বর্তমান নাম হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস কিন্তু। ওকে, সেখানে এবং কুবলার মধ্যে কিন্তু প্রথম ইলেকট্রিক ট্রেন চালিত হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষ কোন ধাতুটি প্রথমে আবিষ্কার করেছিল? কিন্তু 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম কোন ধাতু আবিষ্কার। আপনারা সকলে ইতিহাস থেকে নেওয়া প্রথম যে ধাতুটি মানুষ আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কিন্তু তামা, কপার। অপশন বি, অপশন সি তামা বা কপার ইজ দ্য রাইট আনসার। 16 নম্বর প্রশ্নে চলে যায়। এখানে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা? মহাকবি কালিদাস, তার রচনা কোনটি? কাদম্বরী, হর্ষচরিত, গীত গোবিন্দ নাকি রঘুবংশম? দেখুন, কালিদাসের রচনা হচ্ছে কিন্তু রঘুবংশম। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এর মধ্যে কাদম্বরী এবং হর্ষচরিত এটা রচনা করেছেন কিন্তু হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। কে করেছেন? না বাণভট্ট কিন্তু এই দুটো জিনিস রচনা করেছেন। ওকে, এবং গীত গোবিন্দ রচনা করেছেন আমাদের জয়দেব। কে রচনা করেছেন? জয়দেব। বিভিন্ন ঐতিহাসিক সাহিত্য এখান থেকে এই জিনিসগুলো জেনে রাখা দরকার, কারণ এখান থেকে পরীক্ষা একটা না একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন আমাদের বলা হয়েছে কি সেটা দেখুন যে কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য উদ্যোগী হয়েছিলেন? কোন গভর্নর জেনারেল? লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম, লর্ড রিপন নাকি লর্ড কার্জন? পাশ্চাত্য শিক্ষা বা ওয়েস্টার্ন এডুকেশনের কিন্তু ভারতের ভিত্তিপ্রস্তরটা স্থাপন হয়েছিল মেকলেমিনেটের দ্বারা। মেকলেমিনেটের পরে হয়েছিল উডেস লেসপেজ। তো মেকলেমিনেটের সাহায্যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য উদ্যোগী হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই মেকলেমিনেটের মাধ্যমেই কিন্তু ওই তিনটে যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছিল কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল কিন্তু। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, এখানেই বলা হয়েছিল যে মানে আপনার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা করে খরচ করবে। তাহলে অপশন বি লর্ড উইলিয়াম ইজ দ্য রাইট আনসার। তিনিই কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য উদ্যোগী হয়েছিলেন। পরের প্রশ্ন আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন বলা হয়েছে কি যে শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহ, এনার সেনাপতি কে ছিলেন? শায়েস্তা খান, দিলির খান, জয়সিংহ নাকি ব্রহ্মজিৎ গৌড়? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ব্রহ্মজিৎ গৌড়। ইনি ছিলেন শের শাহের সেনাপতি। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখুন যে কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? কোন বস্তুর, এটা সায়েন্স থেকে নেওয়া হচ্ছে কিন্তু এবারে, কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝে থাকি? দেখুন, একটা বস্তুর ইন্টারনাল এনার্জি বলতে বোঝায় কিন্তু সেই বস্তু যে সমস্ত অণু নিয়ে গঠিত আছে সেই সমস্ত অণুর দুই রকমের শক্তি থাকতে পারে, একটা স্থিতিশক্তি, একটা গতিশক্তি। ওকে, একটা বস্তুর মধ্যে। তো সেই বস্তুর মধ্যে যতগুলো অণু আছে সবার যে স্থিতিশক্তি এবং গতিশক্তি আছে তার সমষ্টিকেই বলি কিন্তু সেই বস্তুর আভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে আমরা বলে থাকি আভ্যন্তরীণ শক্তি। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলা হয়েছে নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা কটি? নাইট্রোজেন কতগুলো অক্সাইড গ্রহণ করে সেটা আপনাকে জানতে চাইছি কিন্তু। নাইট্রোজেন 5টি অক্সাইড গ্রহণ করে। নাইট্রোজেনের যোজ্যতা যখন নাইট্রোজেন যোজ্যতা মূলত 3 এবং 5 হয়ে থাকে। ওকে, তো নাইট্রোজেন আমাদের 5টি অক্সাইড গ্রহণ করে। 5টি অক্সাইড কি কি? একটা হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার নাইট্রাস অক্সাইড N2O, যাকে আমরা লাফিং গ্যাস বলি, এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড NO। তারপর আমাদের আছে কি নাইট্রোজেন ট্রাই অক্সাইড আছে কিন্তু। ওকে, তারপর আছে কি নাইট্রোজেন টেট্রা অক্সাইড আছে। ওকে, তারপর কি আছে আমাদের নাইট্রোজেন পেন্টা অক্সাইড আছে কিন্তু। এই 5 রকমের অক্সাইড কিন্তু নাইট্রোজেন তৈরি করে। এর মধ্যে এই যে নাইট্রাস অক্সাইড যেটা আছে এটাকে আমরা বলি কিন্তু
লাফিং গ্যাস, কি বলি, লাফিং গ্যাস। এবং একই সঙ্গে এটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, মনে রাখতে হবে। নেক্সট 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্ন বলেছে কি দেখুন, যে লজ্জাবতী উদ্ভিদে কোন চলন দেখা যায়। লজ্জাবতী উদ্ভিদের সঙ্গে আপনারা সকলেই জানেন, আমরা পরিচিত আছি আমরা সকলেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটিতে কোন ধরনের আমরা চলন দেখতে পাই, নিকনেস্টি, ফটোনেস্টি, জিওনেস্টি নাকি সিসমোনেস্টি। দেখুন ফার্স্ট অফ অল এই চলনগুলো কি পড়াশোনা দেখতে হবে কিন্তু। ওকে, নিকটিনেস্টি যে চলন, সেখানে বলা হয় যে একটা মানে দিনের বেলায় সে হয়তো ফুল বা পাতা মানে ফুটে থাকে, রাত্রিবেলা সেটা আবার ক্লোজ হয়ে যায়। ওকে, ফটোনেস্টিতে কি হয়, আলোর তীব্রতার সাপেক্ষে কিন্তু মানে মানে ফুল বা পাতার মানে বন্ধ হওয়া বা খোলা চলনটা কিন্তু আমরা দেখতে পাই। জিওনেস্টিতে কি হয়, মূলত যে গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে, পৃথিবীর যে অভিজ্ঞতা তার সাপেক্ষে বা তার বিরুদ্ধে কোনো একটা উদ্ভিদ কিন্তু যে চলন দেখায় সেটা কিন্তু জিওনেস্টি চলন বলা হয় থাকে। সিসমোনেস্টি চলন হচ্ছে এটা টাচ বা স্পর্শের ফলে হয় কিন্তু। ওকে, তো লজ্জাবতী উদ্ভিদের স্পর্শ করলে পাতাগুলো দেখবেন মানে কুকুড়ে যায় কিন্তু। ওকে, কুকুড়ে যায়। তো তাই লজ্জাবতী উদ্ভিদে আমরা দেখতে পাই সিসমোনেস্টি চলন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের, যে ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে। ওকে, ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী ব্যোমকেশ আমরা সকলে জানি নাকি। মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ ভাদুড়ী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি বনফুল। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হচ্ছে কিন্তু আপনার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সত্যান্বেষী যে উপন্যাস, তার একটা মুখ্য চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী, তিনি একজন ডিটেকটিভ। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন বলা হয়েছে যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটির লেখককে। এই বইটির লেখককে, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান। দেখুন বিভিন্ন ব্যক্তির অনেক অনেক মানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকমের অটোবায়োগ্রাফি আছে, বিখ্যাত বিখ্যাত বই আছে। সমস্ত বইগুলো মনে রাখা আমাদের সম্ভব নয়, কিন্তু কিছু যেগুলো বর্তমান সময়ের নিউজ এসেছে, যেগুলো বিভিন্ন রকমের খবরের কাগজে ফুটে উঠেছে, যেগুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে, সেগুলোকে কিন্তু আমাদের মানে পরীক্ষায় আসার মতো করে বেছে নিতে হবে। সেই সম্পর্কে একটা জিস্ট কিন্তু বানিয়ে আপনাদের আমি প্রোভাইড করবো, চিন্তা নেই। সেখানে আমরা বলে দেবো যে কোন কোন বইগুলোর নাম কিন্তু মনে রাখাটা জরুরি। ওকে, আর সেটা যদি বলেন যে পরীক্ষার সময় আমি সেটা করবো, হবে না কিন্তু। আপনাকে ডেলি কন্টিনিউয়াসলি 5টা 10টা করে নাম মনে রাখতে হবে, বারবার পড়ে পড়ে, তাহলে সেটা পরীক্ষা পর্যন্ত অটোমেটিক মনে থাকবে। তো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটির লেখক হলেন নীরব চন্দ্র চৌধুরী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে? ভারতের বর্তমান বিচারপতি কে? হেপতুল্লাহ কৃষ্ণন, বালাকৃষ্ণন নাকি উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু আমার হয়ে যাবে, দেখুন হয়ে যাবে উপরের কোনোটি নয়। কেন নয়? কারণ বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন কিন্তু ভূষণ রামকৃষ্ণ গগৈ। ওকে, ভূষণ রামকৃষ্ণন গগৈ, ইনি হচ্ছেন বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সরি, মাই মিস্টেক, রাষ্ট্রপতি নয়, প্রধান বিচারপতি। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে প্রশ্নটা সঠিক উত্তর অপশন ডি, উপরের কোনোটি নয়, কারণ ভূষণ রামকৃষ্ণ গগৈ কোনো অপশনের মধ্যেই কিন্তু নেই। নেক্সট পরের কোশ্চেনে আমরা চলে যাই। মানব দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কয়টি? ক্রেনিয়াল নার্ভ বা করোটীয় স্নায়ু সংখ্যা কয়টি? ফার্স্ট অফ অল জানতে হবে মানবদের করোটীয় স্নায়ু কোথায় থাকে। মানবদের করোটীয় স্নায়ু থাকে কিন্তু মস্তিষ্কের মধ্যে কিন্তু থাকে, এবং এর সংখ্যাটা হচ্ছে কিন্তু আমাদের 12 জোড়া। কতগুলো? 12 পেয়ার। ওকে, 12 জোড়া কিন্তু এর হচ্ছে সংখ্যা। সঠিক উত্তর এক্ষেত্রে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কখনো কখনো 12 জোড়া না বলে আপনাকে 24টা অপশন দেবে, তখন 24টা আনসার হবে কিন্তু। আর যে আমাদের যে মেরুদণ্ড থাকে, মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড আমাদের, সেই মেরুদণ্ড থেকে যে সমস্ত স্নায়ুগুলো আমাদের বেরিয়ে যায়, যে সমস্ত স্নায়ুগুলো, সেগুলোকে আমরা বলি কিন্তু মানে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা সুষুম্না স্নায়ুগুলো থেকে আমরা, সেই সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কিন্তু 31 জোড়া বা 62টি কিন্তু। 31 জোড়া বা 62টি সুষুম্না স্নায়ুর সংখ্যা। করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া বা 24টি, সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কিন্তু 31 জোড়া। ওকে, কোথায় কোনটা থাকে বোঝা গেছে। করোটীয় স্নায়ু আমাদের কোথায় থাকে? মাথার মধ্যে থাকে। করোটীয় স্নায়ুর সাহায্যে এই যে আমাদের চোখের যে আমাদের সেন্সর যাচ্ছে, নাকের সেন্সর আছে, কথা বলছি যেগুলো আমরা, ওকে, টেস্ট, এই যে জিনিসগুলো কিন্তু, ইভেন আমাদের এই যে ভারসাম্যটা ব্যালেন্স করে আমরা থাকতে পারছি। ওকে, আমাদের শরীরের যে আপনার যে থার্মো রেগুলেশন হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু করোটীয় স্নায়ু কিন্তু কন্ট্রোল করে। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন বি, 12 জোড়া। পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের, যে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন। এটা প্রশ্নটি দেওয়া হয়েছে অত্যন্ত সোজা প্রশ্ন হিসেবে এবং বাকি জিনিসগুলো আলোচনা করার জন্য। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছেন কিন্তু মেগাস্থেনিস, ইনি একজন গ্রিক পর্যটক ছিলেন। ফাহিয়ান এবং হিউয়েনসাং দুজনেই কিন্তু চীনা পর্যটক ছিলেন। ফাহিয়ান এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হিউয়েনসাং এসেছিলেন কিন্তু হর্ষবর্ধনের আমলে। ওকে, হর্ষবর্ধন আমলে। ফাহিয়ানের লেখা বইটির নাম হচ্ছে কিন্তু ফো কুও কি, ফো কুও কি। ওকে, এবং হিউয়েনসাংয়ের বইটির নাম লেখা হচ্ছে কিন্তু সি কিউ কি, সি ইউ কি। ওকে, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। আশা করি আপনারা যখন প্রিপারেশনের মধ্যে আছেন, এগুলো সব করার নামই আপনারা জানেন কিন্তু। ওকে, তো এই ছিল আজকের ক্লাস কিন্তু।
এখানে একটা ক্লারিফিকেশন করছি, গত ক্লাসে আমরা বলেছিলাম কিন্তু যে 2028 সালের যে সামার প্যারা অলিম্পিকের কথা বলা হয়েছিল, সামার প্যারা অলিম্পিক, সেটা আমরা বলেছিলাম প্যারিসে অনুষ্ঠিত হবে। বাই মিস্টেক, সেটা প্যারিস নয়, সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হবে 2028 সালের সামার অলিম্পিক। ওকে, 2024 সালের সামার অলিম্পিকটা প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। 2024 সালে যে সামার প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিক কাদের জন্য হয় বলুন তো? যারা ফিজিক্যালি মানে ডিসেবল সেই সমস্ত পার্সনের জন্য যে প্যারা অলিম্পিকটা হয়, সেটা 2028 সালে অনুষ্ঠিত হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ওকে, 2024 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সামার অলিম্পিকটা? সেটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু প্যারিসে। ওকে, তো সঠিক উত্তর এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের মানে ওই যেটা বলেছিলাম আমি, প্রশ্নটা আমাদের ছিল কিন্তু যে 2026 সালে শীতকালীন যে প্যারা অলিম্পিক সেটা কোথায় অনুষ্ঠিত হবে, সেটা সঠিক উত্তর ইতালির ওই মল্টিকোনা শহরে অনুষ্ঠিত হবে কিন্তু, যেটা শীতকালীন প্যারা অলিম্পিক, সেটা সঠিক ছিল। কিন্তু যেটা বলেছিলাম যে 2028 সালের যে লস অ্যাঞ্জেলেসের যেটা আপনার যে মানে 2028 সালে যে সামার প্যারা অলিম্পিক, সেটা কিন্তু প্যারিস নয়, সেটা কিন্তু লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। ওকে, ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। কোন রকমের কোনো কিছু যদি আপনাদের রিকমেন্ডেশন থাকে যে এইভাবে ক্লাস করান, এই জাতীয় প্রশ্ন করান, সেগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানান কমেন্ট বক্সের মধ্যে। ওকে, আর দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন, সবসময় কথা মনে রাখবেন, কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কখনো সফল হওয়া যায় না। তার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করুন, আপনি সফল হবেন, এটা গ্যারান্টেড। আর আমি তো আপনাদের পাশে সবসময় আছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। তারপর তো খুব মন দিয়ে পড়াশোনা করুন। টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।